আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং বিবি অনার্স থার্ডের একটি সাবজেক্ট। কস্ট অ্যাকাউন্টিংয়ের আজকে আমরা বিভিন্ন ধরনের ব্যয় ও উদ্দেশ্যের পরিচিতি চ্যাপ্টার 2টা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্যয়ের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কস্ট। আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ কস্ট। ক্লাসিফিকেশন অফ কস্ট। ব্যয়ের উপাদান ভিত্তিক ব্যয়ের উপাদান ভিত্তিক ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ। ব্যয়ের উপাদান দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ডাইরেক্ট কস্ট। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট কস্ট, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়কে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, দুই নম্বর হচ্ছে ডাইরেক্ট লেবার, তিন নম্বর হচ্ছে আদার ডাইরেক্ট কস্ট, এবং বি হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট, পরোক্ষ খরচ। পরোক্ষ খরচকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, দ্বিতীয় হচ্ছে ইনডাইরেক্ট লেবার, তৃতীয় হচ্ছে ইনডাইরেক্ট আদার এক্সপেন্সেস। এখন আমরা প্রত্যেকটা আইটেম সম্পর্কে অল্প অল্প আলোচনা করি। ডাইরেক্ট কস্ট, প্রত্যক্ষ ব্যয় বলতে ওই সকল ব্যয়কে বোঝায় যা কোনো পণ্য বা সেবা বা অন্য কোনো বস্তুর সাথে সম্পর্কিত এবং যে ব্যয় ওই দ্রব্য থেকে অনুমিত হয়। অর্থাৎ শর্টকাটে যদি আমরা বলতে পারি যে সকল ব্যয় ছাড়া পণ্য উৎপাদন করা সম্ভব নয় তাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায়: ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রত্যক্ষ কাঁচামাল, ডাইরেক্ট লেবার, প্রত্যক্ষ লেবার, এবং আদার্স কস্ট এবং অন্য খরচ। প্রত্যক্ষ কাঁচামাল, যে সমস্ত কাঁচামাল প্রাথমিক মাল থেকে চূড়ান্ত দ্রব্য তৈরি করতে ব্যবহৃত হয় তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা এখানে আসবাবপত্র নির্মাণের কাঠ, দালান নির্মাণে ইট, সিমেন্ট, লোহা, টায়ার প্রস্তুতে রাবার, বিস্কুট প্রস্তুতে ময়দা ইত্যাদি প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট লেবার, প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম চূড়ান্ত দ্রব্য রূপান্তর কাজে শ্রমিকদের পারিশ্রমিককে প্রত্যক্ষ মজুরি বলে। অর্থাৎ যে সকল মজুরি বা যে সকল শ্রমিক উৎপাদনের সাথে সরাসরি জড়িত এবং যাদের ছাড়া উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করা সম্ভব নয় তাদেরকে বলা হয়
প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রমের উদাহরণ হচ্ছে পেইন্টার, ওয়েল্ডার, মেশিন চালক বা সংযোগ কর্মীর চাকরি, ট্রাক, বাস, রেলওয়ে ড্রাইভার ইত্যাদি ডাইরেক্ট লেবারের উদাহরণ। এখন আমরা দেখব আদার্স ডাইরেক্ট এক্সপেন্সেস, অন্য প্রত্যক্ষ খরচ। যে সকল ব্যয় প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ কাঁচামাল বাদে সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত, সে সকল ব্যয়কে প্রত্যক্ষ অন্যান্য খরচ বলা হয়। সে সকল ব্যয়কে প্রত্যক্ষ অন্যান্য খরচ বলা হয়। এখন আমরা আলোচনা করব ইনডাইরেক্ট। এখন আমরা আলোচনা করব পরোক্ষ ব্যয়। যে সকল ব্যয় পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় তাকে পরোক্ষ ব্যয় বলে। এবং পরোক্ষ ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায়: ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট আদার এক্সপেন্সেস। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যে সকল কাঁচামাল পণ্য উৎপাদনের সাথে সংযুক্ত করলেও হয় এবং না করলেও হয় তাকে বলা হয় ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেমন কাঠ উৎপাদন করলে রং প্রদান না করে যদি প্রাকৃতিক বার্নিশ দেওয়া হয় তখন সে বার্নিশকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে। অথবা কাঠ অথবা ফার্নিচার উৎপাদন করার ক্ষেত্রে তারকাটা ব্যবহার না করে তারকাটার বিপরীতে যদি কাঠ দ্বারা বিকল্প তারকাটা ইউজ করা হয় তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার। যে সকল শ্রম পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় তাকে বলা হয় ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট আদার এক্সপেন্স। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ইনডাইরেক্ট লেবার ব্যতীত অন্যান্য যে পরোক্ষ খরচগুলো আছে সেগুলোকে বলা হয় ইনডাইরেক্ট আদার্স এক্সপেন্সেস। এখন আমরা আলোচনা করব আচরণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। এখন আমরা আলোচনা করব আচরণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। আচরণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। আচরণের ভিত্তিতে ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ফিক্সড কস্ট, দ্বিতীয় হচ্ছে ভেরিয়েবল কস্ট, তৃতীয় হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট অথবা মিক্সড কস্ট অথবা মিক্সড কস্ট। আচরণের ভিত্তিতে ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায়: ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট যে ব্যয় একটি নির্দিষ্ট পর্যন্ত স্থির থাকে তাকে বলা হয় ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। মনে করি কোনো একটি মেশিন দ্বারা 500 ইউনিট পর্যন্ত উৎপাদন করা যায়। যদি 500 ইউনিটের বেশি উৎপাদন করা হয় তখন আরেকটি মেশিন প্রয়োজন হবে। অথবা কোনো একটি কারখানার উৎপাদন ক্ষমতা এবং যাবতীয় খরচগুলা একসাথে করলে খরচ হয় 10 লাখ টাকা। যদি উৎপাদন বৃদ্ধি করতে চায় তখন ফিক্সড খরচ, নতুন একটি কারখানা স্থাপন, নতুন একটি মেশিন যদি সংযোজন করা হয় তখন ওই খরচ দ্বিগুণ বা 3 গুণ হতে পারে। অর্থাৎ একটি নির্দিষ্ট লিমিট পর্যন্ত যে খরচ স্থির থাকে এবং নির্দিষ্ট লিমিট ক্রস করলে যে খরচের পরিধি বৃদ্ধি পায় তাকে বলা হয় ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট পার ইউনিট ইজ নট ফিক্সড বাট টোটাল ফিক্সড কস্ট কি স্থির। ভেরিয়েবল কস্ট যে ব্যয় উৎপাদন বৃদ্ধি বা হ্রাসের সাথে আনুপাতিক হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ফিক্সড বাট টোটাল ভেরিয়েবল কস্ট ইজ ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবল কস্ট একক প্রতি
ব্যয় স্থির, কিন্তু মূল যে ব্যয়, টোটাল যে ব্যয়, ওটা স্থির না, সেটা পরিবর্তনশীল। এখন বলবো আমরা সেমি ভেরিয়েবল কস্ট। যে ব্যয়ের মধ্যে মিক্সড কস্ট এবং যে ব্যয়ের মধ্যে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট বিদ্যমান থাকে তাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট। তাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট। যেমন টেলিফোন বিলের একটি নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফোন করলে নির্দিষ্ট অ্যামাউন্ট পরিশোধ করতে হয়, এবং নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে যদি ফোন করা হয় তখন পার কল অনুযায়ী তাকে টাকা প্রদান করতে হয়। তো এখানে টেলিফোন খরচের মধ্যে দুটি খরচ বিদ্যমান, একটি হচ্ছে ফিক্সড কস্ট আর একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট। সো ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট কম্বাইন বলা হয় তাকে সেমি ভেরিয়েবল কস্ট। এখন আমরা আলোচনা করব নিয়ন্ত্রণ ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। কন্ট্রোলেবল কস্ট, আনকন্ট্রোলেবল কস্ট, অর্থাৎ যে সকল ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাকে বলা হয় কন্ট্রোলেবল কস্ট। যে সকল ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তাকে বলা হয় আনকন্ট্রোলেবল কস্ট বা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন সম্পদের অপচয়, কারখানার ভাড়া, অফিসের স্থায়ী কর্মচারীদের বেতন, এগুলো আনকন্ট্রোলেবল কস্ট। এবং কন্ট্রোলেবল কস্ট হচ্ছে শ্রমিকের মজুরি, কাঁচামালের অপচয়, অস্বাভাবিক ব্যয়, এসবগুলো কি নিয়ন্ত্রণযোগ্য। তো নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কন্ট্রোলেবল কস্ট এবং দ্বিতীয় হচ্ছে আনকন্ট্রোলেবল কস্ট। এখন আমরা আলোচনা করব সময়ের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। সময়ের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। সময়ের ভিত্তিতে ব্যয়কে দুইভাবে ভাগ করা যায়। প্রথম হচ্ছে কালীন কস্ট। কালীন ব্যয়, পিরিয়ড কস্ট, দ্রব্য ব্যয়। প্রোডাক্ট কস্ট। সময়ের ভিত্তিতে ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, পিরিয়ড কস্ট এবং প্রোডাক্ট কস্ট। পিরিয়ড কস্ট যে সমস্ত ব্যয় প্রত্যক্ষভাবে উৎপাদন ব্যয়ের সাথে সংশ্লিষ্ট না, নির্দিষ্ট সময়ের সাথে বা একটি হিসাব বছরের সাথে সাথে নিঃশেষিত হয় তাকে বলা হয় পিরিয়ড কস্ট। অর্থাৎ সময়ের সাথে সম্পর্কিত ব্যয়কে পিরিয়ড কস্ট বলে। যেমন সম্পত্তির কস্টকে পিরিয়ড কস্ট বলে। যেমন স্থায়ী প্রকৃতির কারখানার উপরি ব্যয়, স্থায়ী অফিস ও প্রশাসনিক ব্যয়, স্থায়ী বিক্রয় বিতরণ ব্যয় পদ্ধতি ইত্যাদি হচ্ছে পিরিয়ড কস্ট। এখন আমরা আলোচনা করব প্রোডাক্ট কস্ট বা দ্রব্য ব্যয়। যে সমস্ত ব্যয় পণ্য উৎপাদনের সাথে অন্তর্ভুক্ত এবং দ্রব্যগুলো বিক্রয় না হওয়া পর্যন্ত সম্পত্তি হিসেবে গণ্য করা হয় তাকে বলা হয় দ্রব্য ব্যয়। যেমন মজুত পণ্যর ব্যয়কে দ্রব্য ব্যয় বলা হয়। মজুত পণ্য বিক্রয় না হওয়া পর্যন্ত উদ্ধৃত পত্র তার সম্পত্তি হিসেবে প্রদর্শিত হয়ে থাকে। এই দ্রব্য বিক্রি করলে কস্ট অফ গুডস নামক খরচ হিসাবে দিয়ে আয় ব্যয় হতে বিক্রয় হিসাবে বাদ দিয়ে মোট লাভ নির্ণয় করা হয়ে থাকে। তো
উৎপাদনের সাথে, তো যে সমস্ত ব্যয় উৎপাদিত পণ্যর ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত হয় তাকেই বলা হয় পিরিয়ডিক্যাল কস্ট। এখন আমরা আলোচনা করব সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ। প্রথম হচ্ছে সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। দ্বিতীয় হচ্ছে সাঙ্ক কস্ট। তৃতীয় হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট। চতুর্থ হচ্ছে আউট অফ পকেট কস্ট। পঞ্চম হচ্ছে ইম্পুটেবল কস্ট। সাত নম্বর হচ্ছে রিলেভেন্ট কস্ট। সাত নম্বর হচ্ছে ইরিলেভেন্ট কস্ট। সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে ব্যয়কে 7 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অপরচুনিটি কস্ট। বিকল্প নির্বাচনে যে ত্যাগ স্বীকার করা হয় তাকে বলা হয় অপরচুনিটি কস্ট। অর্থাৎ দুটি প্রকল্প থেকে একটি প্রকল্প গ্রহণ করলে এবং একটি প্রকল্প নাকচ বা ত্যাগ করে দিলে উহা নির্বাচিত বিকল্প সুযোগ্য ব্যয় হিসেবে পরিগণিত হয়। গ্যারিসন অ্যান্ড আদার্সের মতে প্রকৃতপক্ষে এরূপ পরিত্যক্ত ব্যয় সুবিধার জন্য কোনো অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। সাঙ্ক কস্ট, যে সকল ব্যয় অতীতে সংগঠিত হয়েছে এবং যা উদ্ধার করা সম্ভব নয় এবং যার দ্বারা কোনো আর্থিক বেনিফিট পাওয়া যায়নি তাকে বলা হয় সাঙ্ক কস্ট। কোনো একটি সম্পত্তি যদি উন্মুক্ত স্থানে রেখে দেওয়া হয় এবং ওই সম্পত্তি যদি জমে বা অন্য কোনো কারণে অকেজো হয়ে যায় ভালো সম্পত্তি, তখন ওই সম্পত্তি পুনরায় উদ্ধার করা যায় না, তার থেকে কোনো আর্থিক বেনিফিট পাওয়া যায় না, এমন ধরনের খরচগুলোকে কী বলা হয়? সাঙ্ক কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট, বিকল্প সিদ্ধান্তের মধ্যে মোট ব্যয়ের পার্থক্যমূলক ব্যয়কে ডিফারেন্সিয়াল কস্ট বলে। অর্থাৎ পণ্য উৎপাদন করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কস্ট অ্যানালাইসিস করে যে সোর্স থেকে পণ্য উৎপাদনের ব্যয় হ্রাস হবে সেই কস্টটাকে তুলনা বিশ্লেষণ করার মধ্যে দুটি কস্টকে তাকে বলা হয় ডিফারেন্সিয়াল কস্ট। মনে করি পণ্য এ উৎপাদন করলে খরচ হয় 1 লাখ টাকা এবং পণ্য এই যদি আমরা বাহির থেকে অর্ডার করি তখন খরচ হয় 80,000 টাকা। তখন এই ধরনের তুলনামূলক ব্যয়গুলোকে অ্যানালাইজ করা হয় ডিফারেন্সিয়াল কস্টের মাধ্যমে। এখন আমরা আলোচনা করব আউট অফ পকেট কস্ট, নির্গত ব্যয়। উৎপাদন বন্ধ না রেখে অব্যাহত রাখলে যে পরিমাণ অতিরিক্ত নগদ ব্যয়ের প্রয়োজন হয় বা কোনো প্রকল্পের গ্রহণের ফলে যে অতিরিক্ত অর্থের ব্যয় হবে তাকে বলা হয় আউট অফ পকেট কস্ট। ইম্পুটেবল কস্ট, যে সমস্ত সেবা বা সম্পদ ব্যবহারের জন্য কোনো নগদ অর্থ দিতে হয় না, যে সকল সম্পদ বা সেবা ব্যবহার করার জন্য কোনো নগদ অর্থ দিতে হয় না বা তার সমতুল্য ব্যয়কে ইম্পুটেবল কস্ট বা আরোপীয় খরচ বলে। যেমন ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের উপর কোনো সুদ দিতে হয় না, এক মালিকানা অংশের ব্যবসার ক্ষেত্রে পরিচালনার জন্য কোনো বেতন প্রদান করতে হয় না বা নিজস্ব কোনো সম্পত্তি ব্যবহার করলে তার জন্য কোনো ভাড়া প্রদান করতে হয় না, এমন খরচগুলোকে বলা হয় ইম্পুটেবল কস্ট। রিলেভেন্ট কস্ট, যে সকল ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তাকে বলা হয় রিলেভেন্ট কস্ট।
ইরিলেভেন্ট কস্ট, যে সকল ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না তাকে বলা হয় ইরিলেভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট, ইরিলেভেন্ট কস্ট। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি করে ব্যয়কে 7 ভাগে ভাগ করা যায়: অপরচুনিটি কস্ট, সাঙ্ক কস্ট, ডিফারেন্সিয়াল কস্ট, আউট অফ পকেট কস্ট, ইম্পুটেবল কস্ট, রিলেভেন্ট কস্ট, ইরিলেভেন্ট কস্ট। ব্যবস্থাপনা কার্য অনুসারে ব্যয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়: ম্যানুফ্যাকচারিং কস্ট এবং নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টকে আবার 2 ভাগে ভাগ করা যায়: ডাইরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম। এখন আমরা এই পার্ট আলোচনা করব নন ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত না তাকে বলা হয় নন ম্যানুফ্যাকচারিং কস্ট। যেমন নন ম্যানুফ্যাকচারিং কস্টে 2 ভাগে ভাগ করা যায়: একটি হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলিং কস্ট, অপরটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। মার্কেটিং অ্যান্ড সেলিং কস্ট, যে সকল ব্যয় পণ্য উৎপাদনের সাথে জড়িত নয়, বিক্রয় সংক্রান্ত খরচ সমূহকে মার্কেটিং অ্যান্ড সেলিং কস্ট বলে। যেমন বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপনের সাথে যুক্ত শ্রেণীর কর্মচারীদের বেতন, কমিশন, বিক্রয়ের উদ্দেশ্য কমিশন, বিক্রয় দালালি ইত্যাদি কস্টকে বলা হয় মার্কেটিং অ্যান্ড সেলিং কস্ট। মার্কেটিং সেলিং কস্টকে আবার ওয়ার্ডার গেটিং অ্যান্ড ওয়ার্ডার ফিলিং কস্টে বলা হয়। এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, যে সকল ব্যয় উৎপাদনের সাথে জড়িত নয়, ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থাপনা কার্যকলাপের সাথে যে সকল খরচসমূহ জড়িত তাকে বলা হয় প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয়ের মধ্যে হচ্ছে প্রধান অফিসের বাড়ি ভাড়া, কর, মণিহারি খরচ, অফিস কর্মচারীদের বেতন ভাড়া, প্রধান অফিসে ব্যবহৃত অবচয়, বিদ্যুৎ বিল ইত্যাদি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তো আমাদের আজকের কস্ট অ্যাকাউন্টিং ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।